দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেদনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভালো নেই বেগম খালেদা জিয়া, ভালো নেই বাংলাদেশ। খালেদা জিয়াকে আমি নিজের মায়ের আসনে বসিয়ে তাকে শ্রদ্ধা করি। আমার বয়সী বা আমার থেকে কম বয়সী কোটি কোটি তরুণ তরুণী নিশ্চয়ই আমার এই অনুভূতির সঙ্গে চরমভাবে একমত। বেগম খালেদা জিয়ার রাজনীতির এই জার্নিটা, এইটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব নিজের মনে করি এ কারণে যে তিনি যখন রাজনীতিতে পদার্পণ করেন দেশের এক ঐতিহাসিক প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমারও রাজনৈতিক জীবনের সূচনা প্রায় একই সময়। 1983 সালে বেগম খালেদা জিয়া, আমি যে শহরে বাস করি সে খুলনায় একটি ঘরোয়া রাজনৈতিক কর্মসূচিতে তিনি এসেছিলেন। আমরা জানি তখন সামরিক শাসন, এরশাদের সামরিক শাসন, একটা পর্যায়ে ঘরোয়া রাজনীতির অনুমতি পাওয়া গেল। সেই ধরনের একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি প্রথম খুলনায় আসলেন 83 সালে। তখন এরশাদের দোর্দণ্ড দাপটে, সামরিক সরকারের নির্বিচার নিষ্পেষণে বিএনপির নেতারা অনেকে জেলে, অনেকে সুবিধাবাদী যারা তারা ঘাপটি মেরে পালিয়ে থাকলেন। বিএনপির দায় দায়িত্ব গ্রহণের জন্য তখন গুটি কয়েক তরুণ নেতৃত্ব এবং পোড় খাওয়া কিছু রাজনীতিবিদ তারাই বিএনপির পতাকা সেদিন হাতে তুলেছিলেন। আমরা খুব স্বল্প সংখ্যক লোক সেদিন যশোর বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলাম। সেদিন কিংবদন্তি জাতীয় নেতা জনাব তরিকুল ইসলামের স্ত্রী শ্রদ্ধেয় নার্গিস ইসলাম, তিনি যশোর থেকে কিছু সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। সাকুল্যে 1000 মতো মানুষ আমরা সেদিন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম। খুব কাছ থেকে একজন ছাত্র নেতা হিসাবে সেদিন বেগম খালেদা জিয়াকে যখন প্রথম দেখেছি, আমি সেদিন থেকেই তাকে নিজের মায়ের আসনে বসিয়ে শ্রদ্ধা করতে শুরু করেছি। এটি সত্য, বাংলাদেশের কোটি কোটি তরুণ নিজের মায়ের জন্য যাদের যেমন ফিলিংস, বেগম খালেদা জিয়ার জন্য প্রায় সেরকম তারা অনুভূতি। এটি আমি খুব বাহুল্য বলছি না। এমনকি বেগম খালেদা জিয়া তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু দলের নেতাকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র তা নন, তিনি এখন জাতীয় আইকনে রূপান্তরিত হয়েছেন। দলের বাইরে যারা ভিন্ন মত পোষণ করেন তারাও খালেদা জিয়ার প্রতি তাদের সমীহ সম্মান, কৃতজ্ঞতা এটি নানা সময়ে নানাভাবে উপস্থাপন করেছেন। ডক্টর জাফরুল্লাহ প্রায়ত, তিনি তো বিএনপি করতেন না, কিন্তু তার কথা তো আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সম্পর্কে। আসমা আব্দুর রব, এখন যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন প্রফেসর ইউনূস, তিনি সেনাকুঞ্জের গত 21 তারিখের অনুষ্ঠানে এবং তারপরে গত বছর একই দিনে খালেদা জিয়া সম্পর্কে তার কথা তো আমরা শুনেছি। খালেদা জিয়া অসুস্থ, ডক্টর ইউনূস তাকে যখন কথা বলতে গেলেন তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন। আমরা জানি বয়সে ডক্টর ইউনূস খালেদা জিয়ার থেকে অল্প কিছু বড় হবেন। এক পর্যায়ে খালেদা জিয়া তাকে তার সৌজন্যতা এবং বিনয়ের সঙ্গে বললেন, শারীরিক অসুস্থতার কারণে আমি উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আপনি না বসলে আমি অস্বস্তি বোধ করছি। এই যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, এগুলো নিশ্চয়ই আমরা সন্তান হিসেবে খালেদা জিয়ার কাছে শিখেছি। প্রফেসর ইউনূস পরে তার পাশে বসে দীর্ঘ সময় কথা বললেন, তার মুখাব্যক্তিতে সমীহ আমরা লক্ষ্য করেছি। ডক্টর তাসনিম জারা, তিনি এই খালেদা জিয়ার অসুস্থ অবস্থায় একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি রাতে সেটি দেখলাম, গভীর রাতে। তিনি বলছেন যে খুব অল্প সময়ের জন্য সম্প্রতি তার সঙ্গে আমার দেখা হয়েছিল, সম্ভবত সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখার কথাই তিনি বলছেন। তিনি আমাকে একটি কথাই বললেন, দেশে থেকো, দেশের জন্য কাজ করো। ডক্টর তাসনিম যারা বলছেন এরকম কথা আমাকে অনেকেই বলেন, কিন্তু খালেদা জিয়ার কথাটি আমার কাছে বিশেষ গুরুত্ববহ, কারণ তিনি নিজে এই কথা বললে আমি অন্যভাবে নিয়েছি এই কারণে যে তিনি কথা বলার যোগ্য, তিনি একটি ইতিহাস, তিনি দেশে থেকেই দেশের মানুষের জন্য করেছেন, ফলে এই উপদেশ দেওয়ার জন্য তিনি সঠিক ব্যক্তিত্ব। ঠিক বাক্যগুলো তসলিম জারার এরকম না, কিন্তু আমি মূল ন্যারেশনটা আপনাদের সামনে বললাম, আবেগটি এরকম। ডক্টর আসিফ নজরুল,
তিনি গতকাল গভীর রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এভারকেয়ার হসপিটালে। তার সাথে ছিল প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার। আসিফ নজরুলের খালেদা জিয়ার প্রতি একটা সমীহ, এই বিষয়টি আমরা অনেক আগে থেকেই জানি। বিশেষ করে খালেদা জিয়া সম্পর্কিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি বিএনপি নেতাদের সামনে যে ধারালো কণ্ঠে বলেছিলেন, বিএনপির নেতাদেরকে তিরস্কার করে, আরে খালেদা জিয়া ছাড়া আপনাদের আছেটা কি? সত্যি তিনি তার আবেগকে যেভাবে প্রকাশ করেছিলেন এটি আমরা ধারণ করি। খালেদা জিয়া ছাড়া আমাদের আছেটা কি, এই কথার ব্যাখ্যাটা আমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম। সত্যি যদি আমরা সত্যিই বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেলি, আমাদের সামনে যে শূন্যতা এসে উপস্থিত হবে, সেই শূন্যতাকে অতিক্রম করার সাধ্য আমাদের নেই, এটি নির্দ্বিধায় বলা যায়। এটি শুধু দলের কারণে না, বাংলাদেশে যে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা পূরণ হওয়ার নয়। এটি কোনো আনুষ্ঠানিক কথা না, এটি হৃদয়ের ভিতর থেকে উচ্ছরিত আবেগ। আমরা যারা এই বয়সের বা আমাদের থেকে কাছাকাছি বয়সের যারা, তারা খালেদা জিয়া সম্পর্কে কথা বলতে গেলে এক্ষেত্রে আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা, যুক্তি এগুলো কাজ করে না। আমাদের সামনে এসে উপস্থিত হয় সেই বিশাল একটা আবেগ। আমরা আবেগতাড়িত হই বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলতে গেলে, এটি স্বাভাবিক। ডক্টর আসিফ নজরুলের কথা বলছিলাম, তিনি বেরিয়ে এসে তিনি ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়েছেন, সেটি আমরা অনেকেই লক্ষ্য করেছি। তিনি তো বিএনপি করেন না, তার আবেগটি ব্যক্তি খালেদা জিয়ার জন্য, ব্যক্তিত্ববান একজন জাতীয় নেত্রীর জন্য। বাংলাদেশের বিশিষ্ট আইকন যারা, তারা খালেদা জিয়ার সম্পর্কে নানা সময় যে মন্তব্য করেছে সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা এমন একজন নেত্রীর অনুসারী হিসাবে বাংলাদেশে অবস্থান করি। খালেদা জিয়া গত 21 নভেম্বর সর্বশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসে, আমরা জানি। তারপরে গত রোববার 23 নভেম্বর তিনি অসুস্থ বোধ করায় তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। এভারকেয়ার হসপিটালে তিনি প্রতি মাসেই একবার রুটিন চেক আপের জন্য যান। 6ই মে তিনি দেশে ফেরার পর থেকে প্রতি মাসেই একবার যান। সর্বশেষ গত 15ই অক্টোবর সম্ভবত তিনি এভারকেয়ার হসপিটালে গিয়েছিলেন রুটিন চেক আপের জন্য। কিন্তু এবার তার আর রুটিন চেক আপ না, তিনি অসুস্থ বোধ করায় তাকে এভারকেয়ার হসপিটালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে ডাক্তাররা তার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে এমনটি তারা অভিমত ব্যক্ত করলেন এবং তাকে সিসিইউতে রাখা হলো। পরবর্তীতে অবস্থার একটু উন্নতি হওয়ার পরে তাকে আবার সাধারণ তিনি যে কেবিনে থাকেন সেই কেবিনে স্থানান্তরিত করা হলো, কিন্তু অবস্থার আরও অবনতি ঘটায় পরবর্তীতে আবার তাকে গত বৃহস্পতিবার সিসিইউতে নেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার সারা দেশেই তার জন্য বিএনপির পক্ষ থেকে প্রার্থনার আয়োজন ছিল। সেই একটি প্রার্থনার কর্মসূচি শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অফিসিয়ালি জানান যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিকেল 4:30 তিনি এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা দুজন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হসপিটালে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে এসে মির্জা ফখরুল যেভাবে অফিসিয়ালি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তার মুখাবয়ব যারা দেখেছেন, খালেদা জিয়ার অবস্থা যে কতটা সংকটাপন্ন নিশ্চয়ই যারা মির্জা ফখরুলের সেই আবেগঘন কথা শুনছিলেন এবং তার চেহারা দেখেছিলেন তারা অনুভব করতে পারেন। কথা বলেছেন গভীর রাতে মির্জা আব্বাস, তিনি দেখতে গিয়েছিলেন সস্ত্রী। ফলে সকলের এই কথার যে অভিব্যক্তি, তাতে মানুষের গতকাল রাতটি কেটেছে বিনিদ্র। অনেক মানুষই ঘুমোতে পারেননি। কিছুক্ষণ পর পর ফেসবুক খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দেখেছেন বহু সংখ্যক মানুষ। আমি ব্যক্তিগতভাবে ফজরের নামাজ পড়ে প্রার্থনা শেষে বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে প্রার্থনা করে ফেসবুকটি ওপেন করি যে আল্লাহ, আমাদের জন্য কোনো দুঃসংবাদ আপনি বরাদ্দ করেন না। বেগম খালেদা জিয়ার জন্য কোনো গভীরতর দুঃসংবাদ তার ক্ষেত্রে এটি গ্রহণ করার মতো বাংলাদেশ প্রস্তুত নয়। খালেদা জিয়ার কাছে আমরা কিছু চাই না, তার কাছে আমাদের পাওয়ার কিছু নাই। তিনি যা দিয়েছেন তার প্রতিদানে কিছু দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। আমরা ব্যর্থ, অক্ষম, অথর্ব সন্তান তার। বিশেষ করে 18 সালে সাজানো পাতানো মামলায় তাকে যখন কারাগারে নেওয়া হলো,
আমাদের পক্ষ থেকে স্লোগান দেওয়া হলো, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেব না। অথচ তাকে আমরা মুক্ত করতে পারিনি। আমাদের অপদার্থতা, আমাদের অকৃতজ্ঞতা, আমরা দুর্ভাগা। বেগম খালেদা জিয়া দুর্ভাগা যে তিনি বাংলাদেশের মানুষের জন্য যা দিয়েছেন, বিএনপির জন্য যা দিয়েছেন, তার প্রতিদানে তিনি কিছুই পাননি। তিনি অবশ্য প্রত্যাশাও করেন না, কারণ তিনি তো দেওয়ার জন্যই এসেছিলেন। অল্প বয়সে বিধবা হয়েছেন, 2টি শিশু সন্তানের লালন পালন না করে তিনি বাংলাদেশের কোটি কোটি সন্তানকে লালন পালনের নিয়তে রাজনীতির মাঠে নামলেন। সেই থেকে তার সংগ্রাম, ইতিহাস, জিয়াউর রহমানের দর্শন এবং তার সৎ দেশপ্রেমিক রাজনীতি নিয়ে বিএনপির সৃষ্টি, বিএনপিকে রাজনীতিকায়ন করা, একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করা, এটি বেগম খালেদা জিয়ার অবদান। রাজপথে লড়াই সংগ্রাম করে, আপোষ না করে, জুলুম মৃত্যুর ভয় উপেক্ষা করে তিনি দেশের মানুষকে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনিই ছিলেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। অনেকেই বেইমানি করেছেন, বেগম খালেদা জিয়া রাজপথে স্থির ছিলেন। বিএনপির মধ্যে হেভিওয়েট নেতারা অনেকেই জাতীয় পার্টিতে এর সাথে সাথে চলে গিয়েছিলেন। তরুণ নেতাদেরকে নিয়ে খালেদা জিয়া সেদিনের সংগ্রামে বিজয়ী হয়েছিলেন। এটি ইতিহাস। 1/11-এর সময় তার 2 সন্তানকে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও তাকে দেখানো হলো। তারেক রহমান সাহেবের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হলো। কোকোকে কীভাবে নির্যাতন করা হলো, মাতৃহৃদয়ে হাহাকার তৈরি করার জন্য সামরিক শাসকরা সেদিন তাকে বললেন, আপনি দেশের বাইরে চলে যান পুত্রদেরকে সাথে নিয়ে। আরেকজন, তিনি নিজেই মাইনাস হতে রাজি ছিলেন এবং তিনি একবার দেশের বাইরেও চলে গেছিলেন। খালেদা জিয়া বললেন, এই মাটি, এই দেশ আমার একমাত্র ঠিকানা। দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, দেশের বাইরে আমার কোথাও ঠিকানা নেই। আমরা দেখেছি এয়ারপোর্টে বিমান রেডি, সাংবাদিকরা এয়ারপোর্টে নিউজ কাভার করার জন্য খালেদা জিয়া চলে যাচ্ছেন, এই নিউজ কাভার করার জন্য রাত জেগে বিমানবন্দর পাহারা দিচ্ছেন। কোটি কোটি নেতাকর্মী, বাংলাদেশের মানুষের হৃদয় হাহাকার। বেগম খালেদা জিয়া চলে গেলে আমাদের কি হবে? বেগম খালেদা জিয়া যান নাই, তিনি থেকে গেছেন এবং তার সেই নমনীয় মনোভাবের কারণেই বাংলাদেশে সেদিন সামরিক বাহিনীর সেই শাসন এটি দীর্ঘমেয়াদী রূপ নিতে পারেনি এবং 2008 সালে তারা একটি নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। খালেদা জিয়া সেদিন বলেছিলেন, গণতন্ত্রহীনতার থেকে কম গণতন্ত্রও ভালো, যার কারণে সেদিন তিনি নির্বাচনে গিয়েছিলেন। তাকে আপোষ করার কথা বলা হয়েছিল জেনারেলদের পক্ষ থেকে, যে আপনি আপোষ করলে আপনি ক্ষমতায় থাকবেন। খালেদা জিয়া আপোষ করেন নাই। আরেকজন আপোষ করেছিলেন, তিনি নানা ষড়যন্ত্রের ফলশ্রুতিতে ক্ষমতায় গিয়ে গেছিলেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজ রাখছেন। তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। এরপরে পিনাকি ভট্টাচার্য, যিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল সামাজিক অ্যাক্টিভিস্ট, অনেক কারণেই ইদানিং তাকে অনেক অপছন্দ করেন, বিশেষ করে তার ভাষার ব্যবহারের কারণে। কিন্তু তার লেখনী অত্যন্ত ক্ষুরধার। স্বৈরাচারের বিরুদ্ধে যখন তিনি লিখতেন তখন তার লেখা আমরা অনেকেই খুব আগ্রহ সহকারে পাঠ করতাম। পিনাকি গতকাল রাতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসের ভাষা আমাদের মনে হয়েছে যেন আমরা নিজেরাই এই ভাষা ধারণ করি। তাই আমি তার স্ট্যাটাসটি একটু সংক্ষিপ্ত আকারে পড়ে শোনাই। পিনাকি যেভাবে বলছেন, উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত ইতিহাসে এক সময় জন্ম নিলেন এক নারী, খালেদা জিয়া, যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নয়, বরং এক আগুন ঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সেই নারী যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, স্বাধীনতার স্পর্ধিত আগুন, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। আপোষহীন বলে একটি নতুন রাজনৈতিক শব্দ। তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না, ছিল এক অবিরত সংগ্রাম, শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা
এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র। যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে, বার্ধক্যে সন্তানের কাছ থেকেও ছিলেন বহুদূরে, আর এক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায়। তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুৎসার ঢেউ, দিগন্ত ঢাকা অপবাদ। তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে, কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন। তার নিরাপত্তার মধ্যেই ছিল এক অদম্য স্বস্তি, যার প্রতিপক্ষ কখনোই ঠিকঠাক বুঝতে পারেনি। ডিফেন্সই ছিল তার কবচ, রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র, আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায় যা এখনও কোনো বাংলাদেশির পক্ষে অতিক্রম করা দুরূহ। আরেকটু পিনাকির কথা বলি, কারণ কথাটি আমার ভীষণভাবে আমাকে আবেগতাড়িত করছে। পিনাকি এভাবে বলছেন, যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর, তবে তার সেই বিদায়ও কোনো সাধারণ বিদায় হবে না। যেদিন তিনি বিদায় নেবেন সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে। হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা, দৃঢ়তার, অসল সাহসের আশ্রয়। তার উপস্থিতি ছিল এক নক্ষত্রের মতো দীপ্তিময়, তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দেবে। তারেক রহমান সাহেব লন্ডনে, তিনি নিশ্চয়ই ছটফট করছেন মায়ের জন্য। তিনিও আমাদের মতো সাধারণ একজন মানুষ তো নিশ্চয়ই। সবশেষে দেশে ফেরার জন্য তার আকুলতা নিশ্চয়ই কারোর থেকে, কোনো সন্তানের থেকে কম হওয়ার কথা না। যদিও এটা নিয়ে নানাভাবে তাকেও কটাক্ষ করা হচ্ছে। তিনি দেশে ফেরার জন্য উদ্গ্রীব, তিনি ছটফট করছেন। দেশে আসতে পারলে, দেশে আসার ক্ষেত্রে তাকে আটকে রাখার মতো কোনো বিষয় তার জীবনে তো ঘটার কথা না। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আশা করি এই স্ট্যাটাসের পরে যারা ভুলভাবে তাকে উপস্থাপনের চেষ্টা করেন তারা একটু নিবৃত হবেন। তার এই জীবনের চরম দুঃসময় তাকে আর আঘাত করা, এটি সত্যিই তার প্রতি এক ধরনের নির্দয় আচরণ হবে। সকলকে অনুরোধ করব বিষয়গুলো বোঝার জন্য। হ্যাঁ, প্রশ্ন আছে, কিন্তু এভাবে নয়। তারেক রহমান সাহেব কী বলছেন এটি পড়েই আমি আমার আজকের আলোচনা শেষ করব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। আর রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগ মুক্তির জন্য দোয়ার সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। আশা করি সকলেই এই বিষয়গুলো যথাযথ সহানুভূতির সাথেই বিবেচনা করবেন। সবশেষে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের মতো দুর্ভাগা সন্তানের সামান্য প্রার্থনা, প্রভু, আমরা আপনার কাছে ক্ষমা চাওয়ারও অযোগ্য, আপনার কাছে কিছু চেয়ে পাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমরা তো আপনার বান্দা, আপনার অনুগত। এ ব্যাপারে আপনি একেবারে স্থির বিশ্বাস রাখেন, আমরা জানি। সেই দুর্ভাগা সন্তানদের পক্ষ থেকে একটি আকুল আবেদন, খালেদা জিয়ার কাছে আমরা কিছু চাই না, তার কাছে আমাদের কিছু পাওয়ারও নাই। আপনার এই বান্দিকে তো আপনি আপনার কাছে নেবেনই, তার সর্বশেষ ডেস্টিনেশন তো আপনার কাছেই। আর কিছুদিন, অল্প কিছুদিন আমাদের জন্য তাকে আপনি জীবিত রাখেন।
শুধুমাত্র তিনি বেঁচে আছেন এই সংবাদটি আমাদের জীবনের বড় অনুপ্রেরণা। আমাদেরকে করুণা করুন প্রভু।